2 নম্বর কি বলছি আমরা? হাইপো অ্যালবুমিনিয়ামিয়া। হাইপো মানে কি? পিছনে বলেন। হাইপো মানে? হাইপার মানে বেশি। তাহলে হাইপো অ্যালবুমিন, অ্যালবুমিন মানে হচ্ছে একটা প্রোটিনের নাম, যে প্রোটিনটা শরীরে সবচেয়ে বেশি থাকে। আর অ্যামিয়া মানে হচ্ছে, নেমিয়া মানে হচ্ছে ইন ব্লাড, কোনো কিছু ব্লাড। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে ব্লাডের মধ্যে। তার মানে হাইপো অ্যালবুমিনিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে অ্যালবুমিনটা কি হাইপো হয়ে যাবে না? অ্যালবুমিন প্রোটিনের পরিমাণ, প্রস্রাব দিয়ে যদি প্রোটিন বেশি বের হয়ে যায় তাহলে কি শরীরের প্রোটিন কমে যাবে না? এটাই হচ্ছে হাইপো অ্যালবুমিনিয়া। প্রস্রাবের পরিমাণ, প্রোটিনের পরিমাণ কমে যায়। প্রোটিনের পরিমাণ হ্যাঁ কমে যায়, প্রস্রাব দিয়ে অতিরিক্ত প্রোটিন বের হয়ে যাচ্ছে। মেসিভ প্রোটিনুরিয়া, মেসিভ মানে অনেক বেশি। জি 3 গ্রাম পার ডে, মানে প্রত্যেক দিন কি 3 গ্রামের চেয়ে বেশি প্রোটিন যাবে। নরমাল দেখা যাচ্ছে হয়তো 100 কি মিলিগ্রাম যাবে, ঠিক আছে, নরমাল একটা এরকম যেতে পারে। সেই জায়গায় কি হবে 3 গ্রামের বেশি প্রতিদিন যাবে, পার ডে মানে প্রত্যেক দিন। জেনারেলাইজড ইডিমা মানে হচ্ছে, ইডিমা মানে কি পড়ছেন আপনারা? ইডিমা, ইডিমা মানে হচ্ছে হোল বডি সোয়েলিং, মানে বডি সোয়েলিং, কোন একটা জিনিস ফুলে যাও এটাকে বলি আমরা সোয়েলিং বা ইডিমা বলি আমরা কোন একটা। আর জেনারেলাইজড মানে, জেনারেলাইজড মানে কোন একটা জিনিস জেনারেলাইজড কখন বলি? যখন পুরাটাই হয়ে যায় তখন আমরা বলি জেনারেলাইজড। আর যদি বলি লোকালাইজড, যদি বলতাম লোকালাইজড ইডিমা তাহলে কি হতো? নির্দিষ্ট একটা অংশে ফুলে গেছে। আর জেনারেলাইজড যদি মানে হচ্ছে পুরো অংশ, বডি, পুরো বডি দেখা যাচ্ছে ফুলে যাবে, এই জন্য এটার নাম হচ্ছে জেনারেলাইজড ইডিমা। আর হচ্ছে হ্যাঁ পুরো বডিতে পানি চলে আসবে, এটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা। আরেকটা হচ্ছে হাইপার লিপিডেমিয়া। হাইপার লিপিডেমিয়া মানে হচ্ছে, হাইপার মানে আগে বলছি বেশি, আর লিপিড মানে, লিপিড মানে তো বুঝেন লিপিড, ফ্যাট, হ্যাঁ চর্বি। আর মিয়া মানে হচ্ছে ব্লাড, তার মানে ব্লাডের মধ্যে চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝা গেছে? বুঝতে পেরেছেন? 4টা 4 কার্ডিনাল ফিচার কি? একটা হচ্ছে মেসিভ, পরীক্ষার মধ্যে যদি আসে লিখতে পারবেন, যদি দিয়ে দিই আমরা যে 4 কার্ডিনাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম লিখেন 5 নম্বরে, তাহলে 4টা জিনিস লিখলে পুরো নাম্বার পাবেন। মেসিভ প্রোটিনুরিয়া, হাইপো অ্যালবুমিনিমিয়া, জেনারেলাইজড ইডিমা, আরেকটা হচ্ছে হাইপার লিপিডেমিয়া। তার নিচে থেকে হাইপার লিপিডেমিয়া, এটা হচ্ছে আপনার গলগোতের পরিমাণ বেড়ে যায়, চর্বি 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 চর্বি। লিপিড মানে ফ্যাট। তাহলে এই 4টা জিনিস থাকলে আমরা বলবো কি নেফ্রোটিক সিনড্রোম। এই রোগটার নাম কি বলবো? নেফ্রোটিক সিনড্রোম। দেখেন এখানে কি হয়, কিডনি, এটা তো কিডনির একটা রোগ, ঠিক আছে, যেহেতু কিডনি দিয়েই বের হয়ে যাচ্ছে সবকিছু, ঠিক আছে। আমরা এরকম একটা কিডনির ছবি আঁকছিলাম না, আঁকছেন কিনা জানি না, এরকম একটা ছবি আঁকছিলাম, হ্যাঁ কিডনির এরকম একটা ছবি আছে, ঠিক আছে, এরকম একটা কিডনির ছবি আছে। এটা হচ্ছে কি গ্লোমেরুলাস, ঠিক আছে। তো এখানে যদি যখন সমস্যা হবে তখন কি এই জায়গাগুলো ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে। ছিদ্র হয়ে গেলে এখান দিয়ে নরমালি প্রোটিন বের হয় না, কিন্তু এগুলো প্রোটিন বের হয়ে যাবে। এটা হচ্ছে সংক্ষেপে একটা প্যাথোলজিটা জেনে রাখেন, প্যাথোলজি। তাহলে নরমালি কেন আমাদের প্রোটিন বের হয় না? আমাদের এই জায়গাটা ঠিক আছে, কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে কি হবে? এই জায়গাটার মধ্যে সমস্যা হবে। সমস্যা হলে মানে পুরোসাইট বলে, এগুলো অনেক জটিল, ওগুলা দিয়ে আপনার প্রোটিনগুলা প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে। এই জন্য বডি থেকে অনেক বেশি প্রোটিন বের হয়ে যাবে। আর বডি থেকে প্রোটিন বের হলে কি হয়? বডি থেকে যদি প্রোটিন বের হয়ে যায় তাহলে শরীরে প্রোটিন কমে যাবে। শরীরে প্রোটিন কমে গেলে শরীর ফুলে যাবে। হ্যাঁ, শরীরে কোথাও ফুলে আসলে অনেক কারণে পানি আসতে পারে, এর মধ্যে একটা হচ্ছে যদি প্রোটিন কমে যায় বডিতে তাহলে পানি চলে আসে বডিতে, এটাকে আমরা ইডিমা বলি, জেনারেলাইজড ইডিমা। যেমন ধরেন এটা যদি ব্লাড ভেসেল চিন্তা করি, ঠিক আছে, এই যে ধরেন ব্লাড ভেসেলে কি থাকে বলেন তো? ব্লাড থাকবে, সহজ কথা, এটা তো না পারে কিছু না। ব্লাড ভেসেলে ব্লাড থাকবে, আর কি থাকবে? প্লাজমা থাকবে, বিভিন্ন প্রোটিন থাকবে, হ্যাঁ সবকিছু, খনিজ লবণ, সোডিয়াম, পটাশিয়াম, সবকিছু কোথায় থাকবে? ব্লাড বা রক্তের মধ্যে। রক্তটা কোথায় থাকে? একটা রক্তনালীতে। এটা মনে করলাম একটা রক্তনালী, যদিও বডিতে এত মোটা রক্তনালী পাওয়া যাবে না। তাহলে দেখেন যদি প্রোটিন কমে যায় তাহলে এগুলা কি সবগুলো পানি কোথায় চলে আসবে?
প্লাজমাগুলা ব্লাড আসবে না, ব্লাডের সাথে তো প্লাজমা মিশ্রিত থাকে, তাহলে ওগুলা কোথায় চলে আসবে? বডির ইন্টারস্টিশিয়াল স্পেস মানে টিস্যুতে চলে আসবে, তাহলে কি শরীরে কি এডেমা দেখা দিবে। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার কি থাকবে বাচ্চাদের যার হবে তার কি ক্লিনিক্যাল ফিচার থাকবে? এবং এটা হয় কাদের হয়? 2 থেকে 8 বছরের বাচ্চাদের বেশি হয়, 2 থেকে 8 বছরের বাচ্চাদের বেশি হয় এবং 3 বছরের সময়টা বেশি হয়। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোমটা 2 থেকে 8 বছরের মধ্যে বেশি হয়, আর এর মধ্যে 3 বছরের মাথায় কি হয়? বেশি বেশি হতে পারে। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হবে? 1 নাম্বার আমরা লিখি ক্লিনিক্যাল ফিচার মানে ক্লিনিক্যালি কি লক্ষণ থাকবে? একটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা, লেখেন মানে তার পুরো বডি কি ফুলে যাবে, জেনারেলাইজড ইডিমা। যেহেতু প্রোটিন বের হয়ে যাচ্ছে, প্রোটিন বের হলে আমি বললাম যে সবগুলা কি ফ্লুইড কোথায় চলে আসে? রক্তনালী থেকে বাইরে বের হয়ে আসে, তাইলে পুরো বডিতে কি থাকবে? সোয়েলিং থাকবে, পুরো বডিটা ফোলা থাকবে। বাচ্চাদের দেখেন তো, কোন বাচ্চা আপনাদের আছে কিনা জানি না, বাচ্চারা এরকম ছোটবেলায় এরকম হয়। পেরি অরবিটাল সোয়েলিং, এডিমা, এডিমা, পেরি অরবিটাল সোয়েলিং। এনোরিয়া, হ্যাঁ আগে লিখেন, আমি আগে লিখলে সবকিছু একসাথে বলে দেবো। তারপর লিখেন ডিসনিয়া, পেরি অরবিটাল সোয়েলিং মানে হচ্ছে, পেরি মানে হচ্ছে অরবিট, চিনেন অরবিট? অ্যানাটমিতে পড়ছেন অরবিট কোনটা? আপনি বলেন অরবিট কোনটা? অরবিট মানে হচ্ছে এই পুরো কোটর যেটা আমাদের চোখের, চোখটা যে জায়গায় থাকে এটাকে বলে কি? অরবিট বলে। তাহলে পেরি মানে হচ্ছে চারপাশে, পেরি মানে অরবিট মানে, তাহলে এই চারপাশে, সোয়েলিং মানে কি? ফুলে যাও, তার মানে চোখের চারপাশ ফুলে যাও, এটাকে বলা হচ্ছে পেরি অরবিটাল সোয়েলিং। দেন হচ্ছে অ্যানোরিয়া, অ্যানোরিয়া মানে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, এটা হচ্ছে, এটাকে বলবো আমরা অ্যানোরিয়া। প্রস্রাব কমে যাবে, ঠিক আছে, যেহেতু ফ্লুইড গুলা ভেসেলের মধ্যে নাই, কমে যাচ্ছে, তাই না? রক্ত থেকে সবগুলা ফ্লুইড কোথায় চলে আসছে? টিস্যুতে চলে আসছে, তাহলে এখানে কি পরিমাণ কমে যাবে না ফ্লুইডের পরিমাণ ভেসেলে, তার মানে প্রস্রাবের পরিমাণও কি কমে যাবে, সহজ কথা। আরেকটা হচ্ছে ডিসনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস যেটাকে আমরা বলি, শ্বাসকষ্ট। ডিসনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট। তারপর লিখেন অ্যাসাইটিস থাকতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে। অ্যাসাইটিস মানে হচ্ছে পেট ফুলে যাওয়া, পানি যেহেতু সব জায়গায় থাকবে, তো যদি পেটের মধ্যে পানি অনেক বেশি পরিমাণ চলে আসে তাহলে এটাকে বলবো আমরা
পেটটা ফুলে যাবে। অ্যাসাইটিস মানে পেটে পানি, পেটের মধ্যে পানি। তারপরে লিখেন স্ট্রোক হতে পারে। স্ট্রোক, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট যদি অনেক বেশি হয় তাহলে অনেক সময় স্ট্রোক নিয়েও আসতে পারে। হাইপোটেনশন থাকতে পারে, লিখে না। স্ট্রোক মানে হচ্ছে হাইপোটেনশন। স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের রক্তনালী যদি ব্লক হয়ে যায়, ব্রেনে যদি রক্ত সাপ্লাই কম হয় তাহলে একটা পাশ অবশ হয়ে যায় বডির, এটাকে বলবো আমরা স্ট্রোক। আরেকটা হচ্ছে হাইপোটেনশন মানে, হাইপোটেনশন মানে কি বলেন তো পিছনে লাল গেঞ্জি? হাইপোটেনশন মানে কি? যদি বলতাম হাইপারটেনশন তাহলে ব্রেনটা একটু সবাই খাটাতে হবে। দেখেন শুধু মুখস্থ লিখে ফেললেন না, এটা কি আছে অর্থটা একটু বোঝা। যদি সহজ কথা হাইপার যদি হতো তাহলে কি প্রেসার বেশি, তাহলে এখানে আমি বলছি হাইপোটেনশন, তাহলে বুঝে বুঝে পড়তে হবে। হাইপারটেনশন বলে উচ্চ রক্তচাপ, আর যদি হাইপোটেনশন লিখি তাহলে নিম্ন রক্তচাপ। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ফিচার, ক্লিনিক্যাল ফিচার। এগুলো যদি থাকে তাহলে আমরা ধারণা করব যে বাচ্চাটার কি নেফ্রোটিক সিনড্রোম। তাহলে এখন কনফার্ম হওয়ার জন্য কি করব? ইনভেস্টিগেশন। এক নাম্বার, যেহেতু বডির এটা একটা কিডনি সমস্যা, তাহলে কি করতে হবে? প্রথমে একটা ইউরিন টেস্ট করতে হবে আমাদের। তাহলে আমরা কি লিখবো? ইউরিন আর করব, রুটিন এক্সামিনেশন। তারপরে 2 নম্বরে একটা সিবিসি করেন। তো ইউরিন আর করলে কি প্রস্রাবের, যদি প্রস্রাব পরীক্ষা করলে এখানে কি যাবে? প্রোটিনুরিয়া যে হচ্ছে, এটা কি রিপোর্টে লেখা থাকবে প্রোটিনুরিয়া। তাহলে আমরা সহজে বুঝে গেলাম রুটিন এক্সামিনেশন, রুটিন এক্সামিনেশন। তাহলে ইউরিন আর যদি করি তাহলে কি ওখানে যে প্রোটিন যাচ্ছে প্রস্রাব দিয়ে, তাহলে ওটা ওরা লিখে দিবে। তাহলে এটা করলে আমরা সবার আগে এটা করলে বুঝতে পারবো, ইউরিন আর করলে বুঝতে পারবো যে এখানে প্রোটিনুরিয়া হচ্ছে। ওরা বলবে যে প্রস্রাব দিয়ে, ওরা রিপোর্ট করে, রিপোর্টের মধ্যে লিখে দিবে এরকম প্রোটিন, প্রোটিন এরকম ছোট করে প্রোটিন লেখা থাকবে, হ্যাঁ, আর প্রোটিনুরিয়া লেখা থাকবে। ঠিক আছে, একটা সিবিসি করব। না ওইটা আলাদা, ওইটা আলাদা, ওইটা আমরা আসবো, এটা আজকে টপিক আছে আমাদের, এটা আসছে আমরা। ঠিক আছে, ওইটা আমরা আসবো, এটা আলোচনা করব। তাহলে তাহলে প্রোটিন যাবে, সিবিসি করব মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করব। আর কি করব? একটা বেড সাইড একটা পরীক্ষা করি আমরা, এটা আপনারাও করতে পারবেন। কি পরীক্ষা? হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্ট। এটা হচ্ছে একটা এরকম একটা টেস্ট টিউব নেবেন, টেস্ট টিউবের মধ্যে কি নেবেন? হ্যাঁ, প্রস্রাব নেবেন, নিয়ে এটাকে জাল দিবেন আগুনে ধরে। আগুন অনেকক্ষণ ধরে রাখলে, এটা এদিকে আগুনে হিট দিলে অনেকক্ষণ, দেখবো তো এই জায়গাটা পুরো সাদা সাদা হয়ে যাবে, সাদা 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 সাদা, মানে প্রোটিন যে আছে একদম সাদা হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে প্রস্রাবটা। তার মানে সাদা হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে প্রোটিন আছে। তাহলে এটা হচ্ছে বেড সাইড একটা, মানে কোনো ল্যাবের মধ্যে না, এটা হচ্ছে সাধারণ একটা বেডের পাশে দিই। বেড সাইড মানে আমরা বলি যে মানে বেডের কাছে করা যায়, ওইটার জন্য বাইরে যেতে হয় না। তাহলে হিট কোয়াগুলেশন টেস্ট, এই টেস্টের নাম হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। আমরা যদি প্রস্রাব নিয়ে জাল দেই তাহলে ওইখানে পুরো ইউরিনটা কি এরকম সাদা সাদা হয়ে যাবে। কিন্তু নর্মালি এটা হবে না, নর্মাল আমাদের যারা সুস্থ আছি তাদের হবে না। তাহলে হিট কোয়াগুলেশন টেস্ট। আরেকটা পরীক্ষা করবো, লেখেন
24 hours urinary protein. जी 24 hours में 24 ঘন্টা প্রস্রাব আমরা পেশেন্টকে বলবো যে 24 ঘন্টা প্রস্রাবটা জমায় রাখতে। প্রথম দিনের প্রথম প্রস্রাবটা করে পরের দিন সকাল পর্যন্ত 24 ঘন্টার প্রস্রাবটা জমা রাখবো একটা বয়ামের মধ্যে। তাহলে ওই প্রস্রাবটা নিয়ে পরীক্ষা করতে হবে। এটাকে বলা হচ্ছে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা, বুঝছেন? 24 ঘন্টার প্রস্রাবটা জমা রেখে আমরা যদি নিয়ে পরীক্ষা করি তাহলে কথা আছে 24 ঘন্টা নিয়ে কেন পরীক্ষা করতে হবে, কথা আছে না? অনেক সময় ইউরিনারিতে এখানে তো প্রোটিন যে যাচ্ছে এটা বলে দিবে, তো এখানে অল্প প্রোটিন গেলেও কি এটা চলে আসবে এখানে যে প্রোটিন যাচ্ছে, কিন্তু এটা আসলে মেসি প্রোটিনুরিয়া কিনা। আমরা বলছি যে 4 কার্ডিনাল ফিচার মধ্যে কি বলছিলাম, 1 নাম্বার মেসি প্রোটিনুরিয়া বলছিলাম না? তাহলে বলছিলাম কি 3 গ্রামের বেশি, দিনে যদি 3 গ্রামের বেশি যায় প্রোটিন তাহলে এটাকে বলবো কি মেসি প্রোটিনুরিয়া বা নেফ্রোটিক সিনড্রোমে হচ্ছে দিনে 3 গ্রামের বেশি যাবে। তাহলে 24 ঘন্টার প্রস্রাবটা না করলে তো আমি বুঝতে পারছি না যে দিনে 3 গ্রামের বেশি দিনে কত দূরে যাচ্ছে। তো এই জন্য 24 ঘন্টার প্রস্রাবটা করতে হয় এইসব বাচ্চাদের। তাহলে 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন। আরেকটা হচ্ছে আরেকটা লেখেন কি urinary protein creatinine ratio। এটা যদি 2 এর বেশি হয়, হ্যাঁ, এটা হচ্ছে রেশিও করব একটা, ঠিক আছে? প্রোটিনের রেশিও করব, ক্রিয়েটিনের একটা পরীক্ষা আছে, দুইটা রেশিও করে যদি হ্যাঁ ইউরিনারি ক্রিয়েটিনিন 2 গ্রামের যদি বেশি হয় তাহলে এটা হচ্ছে তাহলে বুঝতে হবে যে নেফ্রোটিক সিনড্রোম। তারপর আমরা করতে পারি সিরাম ইলেকট্রোলাইট। লেখেন সিরাম ইলেকট্রোলাইট। যেহেতু কিডনিতে সমস্যা, কিডনির মেইন কাজ হচ্ছে কি বডিতে যে বেজির পদার্থ বের করবে 1 নাম্বার, আরেকটা হচ্ছে সে কি করবে ইলেকট্রোলাইট মানে আয়ন যে আছে আমাদের বডিতে, সোডিয়াম পটাশিয়াম বিভিন্ন ধরনের আয়ন আছে, ওগুলোর ব্যালেন্সটা রক্ষা করে। প্রস্রাব দিয়ে বেশি হলে বের করে দিচ্ছে বা কম হলে ধরে রাখছে। তাহলে যদি কিডনিতে সমস্যা হয় তাহলে কি এই আয়নের কি সাম্যাবস্থাটা বজায় থাকবে না, দেখা যাচ্ছে কোনোটা বেশি হয়ে যায়, পটাশিয়াম বেশি হয়ে যাচ্ছে, সোডিয়াম বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি নরমাল যে কাজটা সে একটা যে ইলেকট্রোলাইট বলি এগুলাকে আমরা, এগুলোর নাম সোডিয়াম পটাশিয়াম যেগুলো আছে এগুলাকে কি বলি আমরা ইলেকট্রোলাইট। তাহলে এগুলার কি ঠিক মতো মেনটেন করতে পারবে না কিডনিতে সমস্যা হলে। তাহলে এই পরীক্ষাটা করলে আমরা দেখতে পাবো যে আসলে ইলেকট্রোলাইটে কোনো সমস্যা আছে কিনা। জি সিরাম 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 হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যত কিছু আছে এগুলোকে আমরা ইলেকট্রোলাইট বলি। তাহলে এটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট একটা পরীক্ষা করব। তারপর আরেকটা পরীক্ষা কি করব সিরাম ক্রিয়েটিনিন, কিডনির যেটা পরীক্ষা। সিরাম ক্রিয়েটিনিন মানে ক্রিয়েটিন হচ্ছে একটা বজ্র পদার্থ, তো এটা দিয়ে আমরা মেইনলি বুঝি যে কিডনি সমস্যা আছে কিনা একটা মানুষের। দেখবেন তো সিরাম ক্রিয়েটিনিন দিয়ে মেইনলি বুঝি যে একটা কিডনিতে সমস্যা হচ্ছে কিনা। তাহলে এই পরীক্ষাটা একটা করব সিরাম ক্রিয়েটিন। আরো করতে পারি রেনাল বায়োপসি।
C3 একটা পরীক্ষা আছে, আরো লেখেন C3 কমপ্লিমেন্ট সিরাম C3 কমপ্লিমেন্ট পরীক্ষা করলেও বোঝা যায় অনেক সময় তার। হ্যাঁ C3 এটা একটা, হ্যাঁ এস লেখেন সিরাম 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 মানে সব, মানে রক্ত থেকে যেটা পরীক্ষা করছে এটাই সিরাম হবে। হ্যাঁ সিরাম ইলেকট্রোলাইট C3 কি? কমপ্লিমেন্ট 3 পরীক্ষার নাম C3 মানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট 3 একটা পরীক্ষা, হ্যাঁ পরীক্ষাটা করলেও বোঝা যাবে। মানে বায়োপসি নেব, মানে কিডনি থেকে মাংস পরীক্ষা করব, কিডনি থেকে কিডনির একটা মাংস নিয়ে ওইটা কি পরীক্ষা করব, করলে এটা যে কি কোন ধরনের নেফ্রোটিক সিনড্রোম, প্যাথোলজিক্যাল টাইপ, এগুলা চিকিৎসা করার জন্য এগুলা অনেক সময় লাগে। হ্যাঁ আপনাদের লেভেলে লাগবে না। রেনাল বায়োপসি মানে ওইখান থেকে মাংসটা নিয়ে ওরা ওই যারা হিস্টোলজিক্যাল ডায়াগনোস করে, মাইক্রোস্কোপিক্যাল ডায়াগনোস করে যেটা কোন ধরনের নেফ্রোটিক সিনড্রোম, তো ট্রিটমেন্ট দেওয়ার সময় এগুলো কাজে লাগে। তো রেনাল হ্যাঁ হ্যাঁ নিডেল দিয়ে এগুলো আলট্রাসাউন্ড দিয়ে দেখে দেখে তারপর এগুলো বের করে ওইখান থেকে মাংস নেয়। বুঝতে পেরেছেন? তাহলে মোটামুটি এই হচ্ছে ইনভেস্টিগেশন। এখন আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে তাইলে যেহেতু আমরা লেখেন নরমাল হচ্ছে ডায়েট, হচ্ছে ডায়েট মানে সব সময় আমরা ট্রিটমেন্ট লেখার সময় কোন একটা মানুষের হাসপাতালে কি লিখি সবার আগে ডায়েট লিখি, মানে প্রথম হচ্ছে খাবার। তাহলে সে কিরকম খাবার খাবে এই রোগীতে, তাহলে ডায়েট নরমাল, এখানে কোনো নরমাল সব খাবার খাবে, এখানে কি কোনো বাধ্যবাধকতা নাই কোনো খাবারের, ডায়েট নরমাল খাবে, প্রোটিনও ঠিক মতো খাবে, কিন্তু ফ্লুইড, সল্ট, ফ্রুট, ফ্যাট, ফ্লুইড ফ্রুট ফ্যাট 3F, সল্ট, এগুলা রেস্ট্রিকশন মানে এগুলা কম খাবে, রেস্ট্রিকশন মানে এগুলাতে বাধা, এগুলা কম খাবে। ফ্লুইড মানে পানি না স্যার? হ্যাঁ এগুলো ফ্লুইড তো বুঝছেন, পানি, সল্ট মানে লবণ, ফ্রুট মানে ফল। হ্যাঁ আর ফ্যাটের তো ক্রিম না, ফ্যাটের তো ফ্যাট জাতীয় খাবারগুলো আর কি, ফ্যাট জাতীয় যত খাবার আছে। রেস্ট্রিকশন মানে ওই যে পাঁচটা হোটেলে খাবার কম খাবে না না, এগুলো রেস্ট্রিকশন মানে হচ্ছে বাধা, তাহলে এগুলা কম খাবে। হ্যাঁ পানি কম খাবে, যেহেতু শরীরে পানি চলে আসছে, তাহলে পানি কম খাবে, হিসাব করে খেতে হবে। এই আপনার কথা হলো না, আমার সাথে কথা বলেন জানার ইচ্ছা থাকলে। তাহলে ফ্লুইড মানে হচ্ছে যে কোনো ফ্লুইড, পানি হতে পারে, জুস হতে পারে। ফ্লুইড মানে হচ্ছে এখানে আমরা ওয়াটার লিখিনি, কিন্তু এখানে তো আমরা ওয়াটার লিখিনি, ঠিক আছে? এরকম না যে পানি খেতে পারবে না সব আর বাকিগুলো খেতে পারবে। ফ্লুইড মানে যত ধরনের তরল জাতীয় খাবার আছে ওগুলা কম খাবে। কতদূর খাবে? প্রিভিয়াস ডে আউটপুট, প্রিভিয়াস ডে আউটপুট প্লাস একটা রাফলি মনে করেন 500 ml। তার মানে দেখেন আমি বুঝাই দিচ্ছি, ফ্লুইড কতটুকু খাবে, একটা রেস্ট্রিকশন মানে কতটুকু ফ্লুইড খাবে। এমনি তো আমাদের কোনো রেস্ট্রিকশন আছে? কোনো রেস্ট্রিকশন না, 2 লিটার 3 লিটার যে যতদূর পারে খেতে পারে। কিন্তু তাদের বডিতে যেহেতু পানি চলে আসছে, তাহলে ফ্লুইড যদি বেশি খায় আবার কি এগুলা বাইরে আবার চলে আসবে, তাহলে আরো বেশি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য প্রিভিয়াস ডে আউট মানে গত একদিন সে যতটুকু প্রস্রাব করছে, প্রিভিয়াস ডে আউটপুট মানে যেটা বের হয়ে গেছে, মানে গত একদিন যতদূর প্রস্রাব হয়েছে এটা জমা রাখবে একটা বোতলে, তারা জমা রাখে, ঠিক আছে? হিসাব করতে হয়।
24 ঘন্টাটা দেখবেন তো হাসপাতাল গেলে আপনারা দেখবেন তো তারা নিচে বেডের নিচে জমা রাখে, তাহলে একদিনে যতদূর প্রস্রাব করেছে আর হচ্ছে সাথে 500 ml যোগ করে যতদূর হবে অতটুকু পানি খাবে। মানে 500 ml পানি খাবে? 500 ml না, আগে একদিনে যতটুকু হয়েছে, একদিনে মনে করলাম 1 লিটার প্রস্রাব করছে নেফ্রোটিক সিনড্রোমের একটা মানুষ, 1 লিটার প্রস্রাব করছে একদিনে, এটার সাথে 500 যোগ হবে, তাহলে 1.5 লিটার পানি খাবে, এরকম হিসাব করে খেতে হবে। তাহলে এই 4টা জিনিস কি, এখানে 4টা জিনিস মনে রাখতে হবে, ফ্লুইড, ফ্যাট, ফ্রুট, সল্ট, এই 4টা জিনিস কি, লবণ কম খাবে, হ্যাঁ, ফ্রুট কম খাবে, তারপর হচ্ছে ফ্যাট কম খাবে। তাহলে এগুলো রেস্ট্রিকশন, এগুলো হচ্ছে ডায়েট। এবার আসেন ড্রাগের মধ্যে কি ড্রাগ দেব। 1 নাম্বার এখানে হচ্ছে মনে রাখতে হবে নেফ্রোটিক সিনড্রোমে দেখবেন তো স্টেরয়েড দিবে, স্টেরয়েড, একটা ড্রাগের নাম হচ্ছে কি স্টেরয়েড, তাহলে স্টেরয়েড দিব আমরা। 1 নাম্বার এখানে চিকিৎসা হচ্ছে স্টেরয়েড দিতে হবে। তাহলে স্টেরয়েড কি দেব, স্টেরয়েড হচ্ছে ফার্স্ট 6 উইকস, প্রথম 6 সপ্তাহ। এই বাচ্চাগুলো দেখবেন তো নেফ্রোটিক সিনড্রোমে কারো যদি আত্মীয় থাকে দেখবেন তো সারা শরীর ফুলে যায়, হঠাৎ করে ভালো হয়ে যায়, স্টেরয়েড খেলে ভালো হয়ে যায়, আবার হয় 6 মাস 1 বছর পর আবার এরকম ফুলে যায়। তাহলে প্রথম 6 সপ্তাহে আমরা কি দিব, ফার্স্ট 6 উইকস। স্টেরয়েডটা হচ্ছে কিভাবে দেব, স্টেরয়েডটা লিখেন, স্টেরয়েড দেব হচ্ছে 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে, এই হিসাব করে তাকে স্টেরয়েড দেবো। যেমন ট্যাবলেট কর্টার নাম শুনছেন কিনা আপনারা, ট্যাবলেট কর্টার নাম শুনছেন, প্রেডনিসোলন এগুলা দেবো আমরা, হ্যাঁ, স্টেরয়েড। এটা হচ্ছে প্রথম 6 সপ্তাহ। পরের 6 সপ্তাহ লেখেন, এরপর মানে সেকেন্ড 6 উইকস 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে, সিঙ্গেল মর্নিং ডোজ। হ্যাঁ, স্টেরয়েড। এটা ওয়ান টাইমও দিতে পারেন অথবা 3 ভাগ করে দিতে পারেন দিলে। আর এটা সিঙ্গেল মর্নিং ডোজ, শুধু মর্নিং এ পাবে সিঙ্গেল মর্নিং ডোজ। এটা 3 ভাগ করে দেন, 3 ডিভাইডেড ডোজ যেটা আসে এটাকে 3 ভাগ করব, তাহলে এটা হলো 3 ডিভাইডেড ডোজ, মানে ডোজটাকে 3 ভাগ করব। আর এটা হচ্ছে সিঙ্গেল মর্নিং ডোজ দেব পরের 6 সপ্তাহে, পরের 6 সপ্তাহে কিন্তু 40 দেব, ঠিক আছে, 40 হিসাব করে দিব। এটা হচ্ছে স্টেরয়েডের ডোজটা, এবং একদিন পর দেব, প্রত্যেকদিন সকালে দেব, এটা লেখেন, একদিন পর প্রত্যেকদিন সকালে 40টা, হ্যাঁ। প্রথম 6 সপ্তাহের স্টেরয়েডটা কি? হ্যাঁ, স্টেরয়েডটা দুটোটাই তো স্টেরয়েড, আমি লিখলাম আর কি স্টেরয়েড। প্রথম 6 সপ্তাহ দেব এই হিসাবে, দ্বিতীয় 6 সপ্তাহ দেব 40 হিসাবে। এটা দিনবার জি, ওই যে দিনে একদিন পর পর, হ্যাঁ, একদিন পর সকালে দেব, সিঙ্গেল মর্নিং ডোজ। কোনটা, এটা হচ্ছে 3 ডিভাইডেড ডোজ, মানে 3 ভাগ করে দেব, 3 ডিভাইডেড ডোজ। এটা মর্নিং না, হ্যাঁ, মর্নিং না, যত আসে ধরেন হিসাব করে ধরলাম কর্টান 60 মিলিগ্রাম, কর্টান 60 আসছে দিনে, ঠিক আছে, তো বাজারে পাওয়া যায় কর্টান কত 20 পাওয়া যায়, 20, তাহলে কর্টান 20 1 + 1, তাহলে 3টা হয়ে গেল না, তাহলে 3 20 60, আমাদের হিসাবে কত আসছে, ধরেন 60 আসছে, তা কর্টান পাওয়া যায় কত বাজারে, 20 পাওয়া যায়, তাহলে 20 60 কতবার দিলে 60 হবে, 3 বার। যদি 40 আসতো তাহলে কয়বার দিতেন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 3 বার বা এরকম ভাগ করে দিবেন।
এরপর আসে না, যেহেতু তার পুরো শরীরে কি ফুলা, তাহলে আমরা কি দিব, একটা ডায়োটিক্স দিব। ডায়োটিক্স মানে যেটা কি বডি থেকে পানি বের করে দেয়, যেহেতু বডিতে অনেক ফুলা, অনেক বেশি ফুলা থাকলে আমরা ডায়োটিক্স দিব। ফুরসেমাইড আছে না, ফুরসেমাইড 2 মিলিগ্রাম পার কেজি পার ডে। স্পাইরোনোলেকটন 3 মিলিগ্রাম পার কেজি পার ডে। একটা অ্যান্টিবায়োটিক দিব, শেষ। ফুরসেমাইডে ইয়ে না আপনার স্পট ইঞ্জিনে হ্যাঁ, স্পট ইঞ্জিনে না লাসিক এটা ইনজেকশন, এটা আমরা ট্যাবলেট দিচ্ছি। 2 mg মিলিগ্রাম পার কেজি পার ডে এই হিসাবে দিব। এটা কিন্তু এটা হচ্ছে এই হিসাব করে দেব। যদি বডি যদি ওজন যদি কত হয় 40 হয়, তাহলে 40 × 2 80 হবে। যদি 20 কেজি হয় 20 × 2, মানে এটা হচ্ছে যত কেজি থাকবে তত কেজির সাথে 2 গুণ করে যেটা আসবে ওইটা কি ওই পরিমাণটা কি দেব, প্রত্যেকদিন দেব। যেমন যদি ওজন যদি 20 কেজি হয় কোনো বাচ্চার, তাহলে 20 × 40, তাহলে ফুরসেমাইড পাওয়া যায় কততে 40 পাওয়া যায়, তাহলে একটা দিব। হ্যাঁ, দুইটা দিব। 1 + 1 1 + 0 + 1। রাতে অবশ্য দেওয়া যায় না, 1 + 1 + দুই বেলা দেবো আর কি। হ্যাঁ, রাতে দেয় না কেন ডায়াবেটিস গুলো, রাতে এগুলো তো প্রস্রাব বের করে দেয়, যে ঘুমের ডিস্টার্ব করবে। হ্যাঁ, বারবার ঘুম থেকে উঠবে, এজন্য দেখুন তো এগুলো রাতে কিন্তু দেয় না খুব বেশি। অ্যান্টিবায়োটিক দেবো একটা, তার শরীরে অনেক বেশি অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই, কিন্তু বডিতে অনেক বেশি পানি চলে আসছে, এই পানিগুলা ব্যাকটেরিয়া সহজেই কি পানিগুলাতে গিয়ে ইনফেকশন করে ফেলে। আমাদের বডিতে কোনো পানি থাকলে কি ব্যাকটেরিয়া সহজেই কি ওখানে গিয়ে ইনফেকশন করে ফেলতে পারে, এজন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব যাতে ইনফেকশন না হয়। লেখা শেষ না? আরেকটা টপিক কি আছে আমাদের, ইউটিআই। ইউরিনারি ট্র্যাক্ট, এটা পরীক্ষা আসে লিখেন, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মনে করেন এটা হচ্ছে কিডনি, ঠিক আছে, এই যে কিডনি মনে করেন এটা হচ্ছে কিডনি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লাডার, মানে যেখানে প্রস্রাব জমা, এগুলো পড়ছেন অ্যানাটমিতে। কিডনি, এটার নাম হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেখানে আমরা এটা প্রস্রাবের থলি যেটাকে বলি, প্রস্রাব যেখানে এসে জমা হয়। হ্যাঁ, নাভির নিচের অংশটা, এই অংশটা হচ্ছে নাভির নিচের এই অংশটা, এখানে প্রস্রাব জমা হয়। এই জন্য প্রস্রাব ধরে কিন্তু এখানে ব্যথা করে না, এই জায়গাটা বেশি ফুলে যায়, এটা হচ্ছে একটা প্রস্রাবের থলি। তাহলে দেখেন এটা হচ্ছে কিডনি, কিডনিতে প্রস্রাব তৈরি হয় কেমনে আসে, ব্লাডারে আসবে, ব্লাডার দিয়ে পরে প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে। তাহলে দেখেন ইউটিআই মানে হচ্ছে এই পুরো রাস্তায় যে কোনো জায়গায় ইনফেকশন হবে। আপনার কোশ্চেন, আপনি বলছেন প্রোটিন, ওইটা হচ্ছে প্রোটিন যাবে, এটা কিন্তু ইনফেকশনের সাথে সম্পর্ক নাই। ওইটা হচ্ছে কিডনি সমস্যার কারণে প্রোটিন বের হয়ে যাচ্ছে, এখানে ইনফেকশনের কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু এই কোনো রাস্তায় কি এখানে ব্যাকটেরিয়া বা কোনো কিছু দ্বারা ইনফেকশন হয়ে গেল, এখানে হতে পারে, অথবা এখানে হতে পারে, অথবা কিডনিতেও গিয়ে ইনফেকশন করে ফেলতে পারে। এটার নাম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বুঝতে পেরেছেন? আমার ট্র্যাক মানে রাস্তায় ইউরিন যে বের হয় যে রাস্তা দিয়ে, এই রাস্তার কোনো জায়গায় যদি ইনফেকশন হয় এটাকে বলবো আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা আসে পরীক্ষায়, ইউটিআই এর পূর্ণরূপ লেখো, এটা 100% পরীক্ষায় আসে, লিখে রাখে। ইউটিআই থেকে কোশ্চেন থাকবেই, ইউটিআই ক্লিনিক্যাল ফিচার আসে পরীক্ষায়, কি থাকবে লেখেন। এটা ব্যক্তিগত জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে মা বোনদের বিষয় এটা। হ্যাঁ, মহিলা মেয়েদের বিষয় হয়, কারণ হচ্ছে ইউটিআই ছেলেদের চেয়ে কার বেশি হয়, মেয়েদের বেশি হয়। কারণ মেয়েদের হচ্ছে একটা হচ্ছে ছেলেদের প্রস্রাবের যে ট্র্যাকটা এটা অনেক বেশি লম্বা, 25 সেন্টিমিটারের মতো,
এই জন্য ছেলেদেরটা কম হয়, কিন্তু মেয়েদের প্রস্রাবের ট্র্যাক্ট হচ্ছে কম, ছোট, 4 সেন্টিমিটার থাকে। হ্যাঁ, তো এই জন্য কি মেয়েদের প্রস্রাবের ইনফেকশন বেশি হবে, কারণ সহজেই জীবাণু ঢুকে যায়। ঠিক আছে। আর যেহেতু মান্থলি মেয়েদের মেনস্ট্রুয়েশন হয়, তো এই জন্য একটা ইনফেকশনের সম্ভাবনা কি বেশি থেকে যায়। এই জন্য আমরা হাসপাতালে যদি 100টা রোগী বা 100টা রোগীর থেকে দেখা যাচ্ছে 90টা 95টাই কি বেশিরভাগই মহিলাদের হয়, পুরুষের খুব কম হয়। পুরুষের কখন হয়? পুরুষের যদি কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাহলে অবশ্যই ঝামেলা আছে, চিন্তা করতে হবে। হ্যাঁ, সেক্সুয়াল হিস্ট্রি নিতে হবে তখন। হ্যাঁ, কম হয় কিন্তু তাদের সেক্সুয়াল হিস্ট্রি পরে পজিটিভ থাকে। তাহলে এটা হচ্ছে আউট কথা। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সবসময় মনে রাখবেন মেয়েদের বিষয়, যেহেতু মেনস্ট্রুয়েশন হয়, এখানে একটা অপরিষ্কার একটা ব্যাপার আছে, কেউ যদি ভালো করে পরিষ্কার না থাকে। হ্যাঁ, আর হচ্ছে মেয়েদের হচ্ছে সবগুলা ট্র্যাক্ট হচ্ছে, হ্যাঁ, অ্যানাস, তারপর হচ্ছে ভেজাইনা, এগুলো সব হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। হ্যাঁ, ওগুলো কাছাকাছি থাকে, এজন্য ইনফেকশন হওয়ার সম্ভাবনা বিভিন্ন কারণে, অনেকগুলো কারণ লেখা আছে, এগুলো এইসব কারণে মেয়েদের কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হবে ছেলেদের চেয়ে। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি থাকবে লেখেন। ক্লিনিক্যাল ফিচার কি দেখে আমরা বুঝবো যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন? বোঝা যাচ্ছে কথা? মেয়েদের কেন বেশি হয় যদি পরীক্ষা আসে, পারবেন এটা বাংলাতে লিখতে পারবেন না? পারবেন আশা করি। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার 1 নম্বর হচ্ছে থাকবে এখানে আর্জেন্সি থাকবে। দেখবেন তো কেউ বলবে যে কোন সবাই কম বেশি এরকম হয়েছে, যদি এরকম প্রস্রাবের ইনফেকশন, আর্জেন্সি মানে প্রস্রাব ধরছে খুব তাড়াতাড়ি করে দিতে হবে, ধরে রাখতে পারবে না। আর্জেন্সি মানে আর্জেন্ট করে দিতে হবে, এজন্য এটাকে বলছে আর্জেন্সি। আর্জেন্টলি করে ফেলতে হবে, নয়তো সে ধরে রাখতে পারে, প্রস্রাব ইয়েতে করে দিবে, কাপড়ে করে দিবে। হ্যাঁ, আর্জেন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি, মানে বারবার প্রস্রাব হবে। বার্নিং সেন্সেশন, এটা বেশি থাকে। রোগী ভর্তি হবে আপনার কাছে কি নিয়ে? প্রস্রাবে জ্বালা পোড়া, তাহলে বলবে যে বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, প্রস্রাব করার সময় অনেক বেশি জ্বালা পোড়া হয়, এটাকে বলবো আমরা বার্নিং সেন্সেশন। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্ট বলি না, ফ্রিকোয়েন্টলি সে একটা কাজ করছে আমরা বলি না, ফ্রিকোয়েন্সি মানে বারবারে। তাহলে বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন মানে প্রস্রাব করার সময় তার জ্বালা পোড়া হবে। তারপরে হেমাচুরিয়া থাকতে পারে। হেমাচুরিয়া লেখেন, প্রস্রাবের রাস্তা দিয়ে যেহেতু একটা ট্রাক ইনফেকশন, রক্ত যেতে পারে প্রস্রাব দিয়ে। হেমাচুরিয়া বেশি হয়ে গেলে হেমাচুরিয়া হতে পারে। হেমাচুরিয়া মানে প্রোটিন ইউরিয়া, মনে আছে প্রোটিন ইউরিয়া লাস্টে এটা থাকলে বুঝবেন যে কোনো কিছু প্রস্রাব দিয়ে বের হওয়া। হেমাটো মানে মিকচুরেশন, মিকচুরেশন মানে প্রস্রাব। হেমাচুরিয়া মানে হচ্ছে প্রস্রাব দিয়ে রক্ত যাবে, এগুলো হচ্ছে লক্ষণ। হ্যাঁ, জ্বর আসতে পারে। জ্বর কখন আসবে? যদি এখানে ভাগ আছে, আমরা বলছিলাম না, দেখেন এটা হচ্ছে কিডনি, ঠিক আছে, এটা মনে করলাম ব্লাডার। এখানে যদি থাকে প্রস্রাবের ইনফেকশনটা ব্লাডারে হতে পারে, আবার কিডনিতে হতে পারে। যদি কিডনি থেকে আক্রান্ত করে তখন কি জ্বর আসতে পারে, ফিভার থাকতে পারে। তার মানে যদি আমরা বলতে পারি হ্যাঁ, হেমাচুরিয়া আপার ইউটিআই, এটাকে যদি লোয়ার ইউটিআই ধরি আর এটাকে যদি আপার ইউটিআই ধরি, তাহলে আপার ইউটিআই হলে কি হবে? জ্বর আসবে, জ্বরটা বেশি থাকবে। কিন্তু এখানে যদি হয় এগুলো থাকবে কিন্তু জ্বরটা নাও আসতে পারে। তার মানে জ্বর আসলে বুঝতে হবে কি, হ্যাঁ, ঘন ঘন জ্বর আসলে, কাঁপুনি দিয়ে জ্বর আসলে, তাহলে বলতে হবে ব্লাড যাও, প্রস্রাব দিয়ে রক্ত যাও। তাহলে ফিভার থাকতে পারে। হ্যাঁ, ফিভারটা হাই গ্রেড ফিভার থাকবে, লেখেন হাই গ্রেড ফিভার থাকতে পারে যদি এটা কি আপার ইউটাই হয়। আপার ইউটাই মানে উপরে হয়, নিচে হলে জ্বরটা নাও থাকতে পারে। তারপর লো ইন পেন লেখেন, লো ইন পেন মানে যেহেতু কিডনির এই পাশে থাকে, তাহলে যদি এখানে ইনফেকশন হয়, আপার ইউটাই ইনফেকশন হলে এখানে ব্যথা করবে, লো ইন পেন বলে। এই অংশটার নাম হচ্ছে কি লোইন, এই অংশটার নাম লোইন, আর এই অংশগুলোর নাম হচ্ছে গ্রোইন। আপার তো ওইটা বলছে, কিন্তু আমাদের বডির অংশের নাম হচ্ছে লোইন পেন, তাহলে এটাকে আমরা বলবো লোইন পেন।
লো ইন পেন মানে কিডনি যে আমরা যে চিন্তা করি যে জায়গায় থাকে এখানে ব্যথা হবে। ফিভারের সাথে সাথে ফিভারটা কাঁপুনি দিয়ে আসবে, হ্যাঁ লিখে রাখেন কাঁপুনি দিয়ে আসবে, লো ইন পেন। আর হচ্ছে আরেকটা সুপ্রা পিউবিক পেইন থাকতে পারে। সুপ্রা, তখন কি বললাম, লোইন পেন মানে হচ্ছে এই অংশটা, এগুলোর নাম হচ্ছে কি লোইন। আমরা বলি আমাদের বডির এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই অংশগুলো হচ্ছে লোইন, তাহলে এখানে ব্যথা হবে যেহেতু এখানে কিডনি থাকে। তাহলে সুপ্রা পিউবিক পেইন, পিউবিস কোন অংশটা, পিউবিস নাভির নিচের অংশটাকে আমরা এটাকে বলছি সুপ্রা পিউবিক পেইন, মানে এখানে নাভির নিচের যে অংশটা এখানে ব্যথা হবে, এটার নাম হচ্ছে সুপ্রা পিউবিক পেইন। এই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, এর বাইরে না। তাহলে এই কমন কয়েকটা জিনিস থাকলে তাহলে আমরা বলবো যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, ঠিক আছে। তাই এইগুলো দিয়ে আমরা সাসপেক্ট করলাম যে তার ইউটিআই, ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা তাহলে কনফার্ম হবো কিভাবে, ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন কি করব, তাই প্রস্রাব পরীক্ষা আমরা সবার আগে বলছিলাম 1 নম্বরে ইউরিন, আগেরটা ইউরিন কি করব, রুটিন এক্সামিনেশন, ইউরিন আরই করব 1 নাম্বার, হ্যাঁ। 2 নাম্বার একটা সিরাম ক্রিয়েটিন করব, যেহেতু ইনফেকশন, এটা কি সিরাম ক্রিয়েটিনটা হচ্ছে একটা বজ্র পদার্থ, এটা কিডনিতে যেহেতু সমস্যা হচ্ছে তাহলে কিডনি ঠিকমতো বজ্র পদার্থটা বের করতে পারবে না, তাহলে ক্রিয়েটিনের পরিমাণ কি হবে, বেড়ে যেতে পারে। সিরাম ক্রিয়েটিনিন অ্যাসিডটা, সিরাম ক্রিয়েটিনিন। ইউরিন ফর সিএস কালচার সেনসিটিভিটি, ইউরিনারিতে কি পাবো, পাস সেল বলে, পাস সেল দেখবেন তো। ইউরিন এর আগে বলছিলাম যে নেফ্রোটিক সিনড্রোমে কি বলছিলাম, প্রোটিন বেশি যাবে, হ্যাঁ। কিন্তু এখানে দেখবেন তো ইউরিনারি একটা রিপোর্ট, ওইখানে পাস সেল লেখা থাকে, দেখছেন কিনা জানেন, পাস সেলটা কি থাকবে, 2 এর বেশি থাকবে। যদি তাহলে কারো দেখবেন তো এরকম ইনফেকশন হলে দেখা যাচ্ছে ইউরিন আর এই প্রস্রাব পরীক্ষার মধ্যে দেওয়া থাকে, ওরা রিপোর্ট করে দেয়, পাস সেল দেখা যাচ্ছে 10 থাকে, 20 থাকে, এরকম থাকতে পারে। তার নরমাল হচ্ছে 2 পর্যন্ত। তা 2 এর বেশি থাকলে আমরা কি বলবো, চিন্তা করবো কি, পাস সেল যদি 2 এর বেশি থাকে তাহলে কি চিন্তা করবো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে দেখেন এর আগেরটা হচ্ছে প্রোটিন বেশি যাবে, প্রোটিন লেখা থাকবে, কিন্তু এখানে ইউরিনারি করলে আমরা কি পাবো, পাস সেলটা বেশি পাবো, 2 এর বেশি পাবো। তাহলে লক্ষণও দেখা যাচ্ছে, লক্ষণ আমাদের সাথে মিলে যাচ্ছে, পাস সেল আমরা বেশি পাচ্ছি, তাহলে আমরা বলে দেব যে হ্যাঁ কম, 0 থেকে 2 পর্যন্ত নরমাল, তাহলে 2 এর বেশি হলেই অ্যাবনরমাল ইনফেকশন চিন্তা করতে হবে। ইউরিন ফর কালচার, তাহলে দেখেন ইউরিনটাকে নিয়ে কালচার করব, পাঠাবো, কালচার করলে 3 দিন পরে ওরা রিপোর্ট দেয়। ইউরিন ফর সিএস হচ্ছে ইউরিনটাকে এখানে আমরা এটাকে চাষ করে, কালচার মানে চাষ করা, চাষ করে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেখে যে কোন অ্যান্টিবায়োটিকটা এটার জন্য সেনসিটিভ, তখন তারা লিখে দেয় যে এই অ্যান্টিবায়োটিক। ইউরিন ফর কালচার সেনসিটিভ কি হয়, মেইনলি দেখে কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হয়েছে, তো ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করে ওরা দেখে তারপর আমাদের রিপোর্ট দেয়। যেমন মনে ওরা বলে দিল যে আপনার ঠিক আছে এখানে সেপ্ট্রাক্সন দেন, ওরা এগুলা রিপোর্টের মধ্যে বলে দেয় সেপ্ট্রাক্সন দিয়ে দেয়, সেপ্ট্রাক্সন সেনসিটিভ, তাহলে আমরা তাহলে এমনি তো তাহলে আমরা কি এটা হচ্ছে 3 দিন লাগে রিপোর্টটা, তাহলে 3 দিন পর্যন্ত বসে থাকবো, চিকিৎসা করব না, তাহলে 3 দিনের মধ্যে কি দিব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মানে যে কোনো একটা ব্রড স্পেকট্রাম মানে আমরা কখন বলি যেটা সব ধরনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তাহলে এরকম একটা আন্দাজে একটা কি দিয়ে রাখবো, হ্যাঁ। তাহলে কারণ আমরা তো 3 দিন পর্যন্ত বসে থাকবো না, এদিকে তো পেশেন্ট 3 দিন পরে রিপোর্ট আসবে, 3 দিন পরে ওরা বলবে যে ঠিক আছে আপনার এই অ্যান্টিবায়োটিক দিন, এটা এই ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তাহলে আমরা কি করি 3 দিন তো আর বসে থাকি না, 3 দিনের মধ্যে কি করি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি, হ্যাঁ, যেগুলা কি সব ধরনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যেমন সেপ্ট্রাক্সন আছে, সেফিক্সিম আছে, সেফোরক্সিম আছে, এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম। তাহলে ইউরিন ফর সিএস করে কি বোঝা যাবে যে কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, এবং ওরা বলে দেয় যে এই ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে।
আরেকটা হচ্ছে সিরাম ইলেক্ট্রোলাইট করব। ঠিক আছে, এগুলাই হচ্ছে কমন। তাহলে আমাদের ডায়াগনোস হয়ে গেল, ইউটিআই ডায়াগনোস করে ফেললাম পার্সেল দেখে, হ্যাঁ, তারপরে ইউরিন ফর কালচার সেন্সিটিভিটি দেখে ডায়াগনোস করে ফেললাম যে ইউটিআই হয়েছে। এখন চিকিৎসা কি দিব? আরেকটা আমি যে বলছি যে কি মেয়েদের বেশি হয়, ঠিক আছে, আরেকটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, দেখবেন তো বাসায় থাকলে দেখবেন তো ডায়াবেটিস কারো আত্মীয়স্বজন থাকলে ঘন ঘনই ইনফেকশন হয়, প্রস্রাব ইনফেকশন। কারণ কি, ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? কমাই দেয়। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কি হবে? সহজে আমাদের কেন সহজে আমরা আক্রান্ত হই না? আমরা কেন আক্রান্ত হই না? কারণ আমাদের আক্রান্ত হলেও কি বডির যে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ওটাকে কিল করে ফেলে, পরে সহজে হয় না। হলেও কি যখন বেশি হয়ে যায় তখন আমরা রোগাক্রান্ত হই। কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি অনেক কমে যায়, এজন্য তাদের শরীর ইমিউন সিস্টেমটা এত বেশি কি পারে না, এজন্য ঘন ঘন কি ইনফেকশন হবে। ডায়াবেটিস যাদের আছে, মহিলাদের যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি হয় এটা। একটা হচ্ছে মহিলাদের বিষয়, আবার হচ্ছে আরেকটা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তাদের বিষয়। চিকিৎসা কি দেব? ট্রিটমেন্ট লোয়ার ইউটিআই যদি হয়, যদি জ্বর না থাকে, ঠিক আছে, যদি জ্বর না থাকে বুঝেন, তাহলে আমরা নাইট্রোফুরান্টেন দেব ট্যাবলেট, নাইট্রোফুরান্টেন, এটা ভালো কাজ করে। হ্যাঁ, যদি ঠিক আছে, যদি লোয়ার ইউটিআই হয়, অল্প সমস্যা হয়, আরজিসি হচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে, বারবার হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা নাইট্রোফুরান্টেন এই ডোজে আমরা দিতে পারি। হ্যাঁ, নিনটোয়েন নাম পাওয়া যায়, তার এই ডোজে দিতে পারি। আর যদি সমস্যা বেশি হয়, জি, নাইট্রোফুরান্টেন তাহলে ইঞ্জেকশন সেপ্টা একজন দিতে পারে। হ্যাঁ জি, এটা যদি লোয়ার ইউটিআই হয়, লোয়ার ইউটিআই জ্বর থাকবে না, ঠিক আছে, আপার ইউটিআই হলে জ্বর থাকবে, অনেক বেশি টক্সিক থাকবে পেশেন্টটা, হ্যাঁ, টক্সিক লুকিং থাকবে, খারাপ হয়ে যাবে, তখন তো আমরা ট্যাবলেট দেব না। বেশি খারাপ হয়ে গেলে আমরা কি দেই? তখন ইনজেকশন দেব। TOIN সেপ্টা একজন দিতে পারি। ইনজেকশন সেফোরোক্সিম 3 বেলা দিতে পারি, ঠিক আছে। যে কোনো একটা দিবেন আর কি, অপশন তো বইতে অনেকগুলোই থাকে। না, এটা হচ্ছে বিডি ডোজে, দিনে 2 বার। ঠিক আছে, এই হচ্ছে। আর হচ্ছে হ্যাঁ 10 থেকে, হ্যাঁ 7 দিন দিবেন ট্যাবলেট, যদি সমস্যা বেশি না হয়। কিন্তু এগুলা 10 থেকে 14 দিনের মতো চালাতে হবে, অবস্থা দেখে আর কি। 1.5 গ্রাম, এটা 3 বেলা দেবো, এটা 2 বেলা দেবো। হ্যাঁ, নিচেরটা 3 বেলা, এটা 3 বেলা, হ্যাঁ 2 বেলা বা 3 বেলা দিতে পারি, এটা 2 বেলা দেবো। সবসময় এটা অনেকের ইনফেকশন দেখে যে মাথা ব্যথা সিটোপ্রোক্সিন দেয় অথবা সেফিক্সিন দেয়। ওই তো বললাম না, আপনার অনেক ম্যাল প্র্যাকটিস হয়। উইল হচ্ছে বললাম না, ব্রড স্পেকট্রাম কাজ করে আর কি, যেহেতু সব ধরনের ব্যাকটেরিয়া মেরে ফেলে, ব্লাইন্ডলি দিলেও কাজ করে আর কি। কিন্তু বইয়ে হচ্ছে সেপ্টা একজনের কথা লেখা আছে, সিপ্রোফ্লক্সাসিনও দেয়, কিন্তু ওগুলো আমরা একটু পরে দেই। অনেক ড্রাগ আছে দেখবেন, একটা চিকিৎসার জন্য 5-6টা ড্রাগের নাম লেখা আছে, তাহলে আমরা কোনটা দেবো? এটা হচ্ছে হ্যাঁ চিন্তা করে, বা আমরা যেটা বেশি দেওয়া হয় ওইটা দেয় আর কি। তো একটা রোগের জন্য অনেক ড্রাগ দেওয়া যায়, সিপ্রোফ্লক্সাসিনও দেওয়া যাবে। না, অ্যান্টিবায়োটিক এরকম নিরাপদ কোন অ্যান্টিবায়োটিক নাই, কম বেশি সাইড ইফেক্ট সবগুলোই থাকে। ড্রাগের আমরা কেন দেই? ড্রাগ মানে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে দেয়, হ্যাঁ, যেখানে লাভ বেশি হবে দিলে,
এই জন্য আমরা দিই। কিন্তু কিছু সাইড ইফেক্ট থাকে, অনেক সময় অনেকের অ্যান্টিবায়োটিক দিলে দেখা যাচ্ছে পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে যায়, অনেকের এটা থাকে। তো কম বেশি সাইড ইফেক্ট থাকে, কিন্তু ওগুলো হচ্ছে কম, আমরা অনেক সময় বুঝি না। আরেকটা হচ্ছে পেশেন্টকে বলতে বেশি বেশি পানি খেতে হবে, এগুলো তো ডাক দেব। আর উপদেশ কি দেব? অনেক বেশি পানি খেতে হবে, পানি কম হলে জ্বালাপোড়াটা কমবে, ঠিক আছে, জ্বালাপোড়াটা কমে যায়। আরেকটা হচ্ছে পেশেন্টকে, ওই ফিমেল পেশেন্টদেরকে বলে দিতে হবে যাতে সে মেনস্ট্রুয়েশনের সময় কি, মেনস্ট্রুয়েশনের সময় যাতে খুব একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং হচ্ছে সামনে থেকে পিছনের দিকে যখন সে বাথরুমে যাবে বা টয়লেটে যাবে তখন কি শৌচকাজ কি করবে, সামনে থেকে পিছন থেকে সামনে আসবে না, সামনে থেকে পিছনে যাবে, তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এগুলো কয়েকটা জিনিস আমরা বলে দিই, সামনে থেকে পিছনে দিয়ে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আর হচ্ছে তারপর বেশি বেশি পানি খাবে, আর ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করবে। এগুলো হচ্ছে আমরা উপদেশ দিয়ে দিই ইউটিআই হলে। রেনাল ফেইলিওর, রেনাল ফেইলিওর মানে কি ভুলে গেছেন? প্রথমেই তো বললাম, প্রথমে এসে বললাম না? কাজ করে না ঠিক মতো। হ্যাঁ, ঠিক মতো কাজ করে। হ্যাঁ, তাহলে কিডনি ফেলিওর, রেনাল মানে হচ্ছে কিডনি। তাহলে দেখেন কিডনি ফেলিওর কেন হয়? একটা আছে অ্যাকিউট, একটা আছে অ্যাকিউট, আরেকটা আরেকটা কি ক্রনিক। অ্যাকিউট মানে বুঝতে পারছেন হঠাৎ করে হবে, এটা আবার ভালো হয়ে যাবে, কিন্তু ক্রনিকটা হ্যাঁ সিকিডি হলে আর ভালো হয় না, অনেক এগুলো হচ্ছে অনেক কষ্টের রোগ। হ্যাঁ, ক্রনিক সিকিডি, এগুলোকে সিকিডি বলে দেখবেন তো, সিকিডি ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিওর, এগুলো আর ভালো হয় না, অনেক ভোগান্তি পেতে হয় এই ধরনের পেশেন্ট গুলাকে। তাহলে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ করেই দেখা যাচ্ছে কিডনি কাজ করতে পারছে না কোনো কারণে, তাহলে কারণগুলো কি হবে? তাই লিখেন অ্যাকিউট কিডনি ফেলিওর, একটা হঠাৎ করে কিডনি কেন কাজ করছে না, কিছু কিছু কারণ হয়, যেমন আমরা বলি প্রি রেনাল কজ, না এগুলো হচ্ছে কারণ। প্রি রেনাল কজ মানে এগুলো রেনালের কারণে না, কিডনি ফেলিওর কিন্তু এটা কিডনির কারণে না, এটাকে বলবো প্রি রেনাল কজ, মানে রেনালের কোনো কজ না। আরেকটা আরেকটা এক নম্বর হচ্ছে লিখলাম ধরেন প্রি রেনাল কজ, 3 নম্বর লিখলাম রেনাল কজ। বুঝছেন তো কথা? বুঝছেন? মানে একটা হচ্ছে রেনাল কজ মানে কিডনির কারণে কিডনি সমস্যা, আর হচ্ছে কিডনির কারণে না, তাহলে এটা হচ্ছে প্রি রেনাল কজ। আরেকটা হচ্ছে লেখেন পোস্ট রেনাল কজ, পিওএসটি। পোস্ট রেনাল কজ, প্রি রেনাল কজ, 3 নাম্বার লেখেন পোস্ট রেনাল কজ, পিওএসটি পোস্ট। 3 নাম্বার লেখেন পোস্ট রেনাল কজ, পোস্ট রেনাল কজ। তাহলে প্রি রেনাল কজ কি মানে এটা 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 কিডনি ফেলিওর হয়ে গেছে, কিন্তু এটা কিডনির কারণে না। যেমন কারো যদি ডায়রিয়া হয়, লেখেন ডায়রিয়া। মানে এটা কোনো কিডনির কারণে না, এটা অন্য কারণে, যেমন ডায়রিয়ার কারণে কিডনি ফেলিওর, এই জন্য এটাকে বলছি আমরা প্রি রেনাল কজ। এটা রেনাল, হ্যাঁ, ভমিটিং, অনেক বেশি ব্লিডিং, ড্রাগসের মধ্যে অ্যানাসাইড। জি, তাতে লিখতে হবে অ্যানাসাইড ড্রাগ, ব্লিডিং, হ্যাঁ।
এগুলো তো প্রবলেম না স্যার। এগুলো হলে কি হবে, বডিতে কি হবে, অনেক বেশি পানি শূন্যতা, বডির ফ্লুইড কমে যাবে। ফ্লুইড কমে গেলে কি হবে, কিডনির ওই জায়গাটা কি হবে, ইস্কেমিয়া হয়ে যাবে। মানে যদি রক্ত বডি থেকে বের হয়ে যায় তাহলে কিডনিতেও কি রক্ত সাপ্লাই কম হবে। যদি বডিতে অনেক বেশি ডায়রিয়ার কারণে পানি শূন্যতা হয় তাহলে কি এখানেও কি কিডনিতে রক্ত সাপ্লাই কমে যাবে। রক্ত সাপ্লাই কমে গেলে এখানে কি হয়ে যাবে, এই জায়গাটা অনেক সময় মানে ইস্কেমিয়া বলে এটাকে, অ্যাবসেন্স অফ ব্লাড। যেহেতু এই কিডনিতে কি ব্লাড সাপ্লাই কমে যাবে, কমে গেলে কি হবে, কিডনি ঠিক মতো কাজ করতে পারবে না। ঠিক ডায়রিয়াতে কি অনেক বেশি বমি হলে কি হবে, হ্যাঁ এখানে রক্ত সাপ্লাই কমে যাবে, অথবা অনেক বেশি ব্লিডিং হলো তাহলে কিডনিতে রক্ত সাপ্লাই কমে যাবে। রক্ত সাপ্লাই কমে গেলে ওই জায়গাটা অনেক সময় কি কিডনি ঠিক মতো কাজ করতে পারে না। তো এটা হচ্ছে প্রি রেনাল কজ। আর রেনাল কজ হচ্ছে, লেখেন 1 নম্বর লেখেন গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্রনিক নাকি ক্রনিকের? না, রেনাল কজ। কিডনির কারণ না স্যার? জি জি, রেনাল কজ কিডনির কারণে। তো এগুলো হচ্ছে যে আমরা বলছিলাম গ্লোমেরুলাস, কিডনির একটা ছবি আঁকছিলাম না আমরা, এটার নাম কি, কিডনির গ্লোমেরুলাস, এরকম ছবি আঁকছিলাম না। তাহলে এখানে যদি ইনফেকশন হয় তাহলে কি কিডনি ঠিক মতো কাজ করতে হবে। নেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপর ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস না স্যার? একটা সেন্টেন্স স্যার? না, দুইটা আলাদা। এই যে আমি 2 নাম্বার দিয়ে লিখলাম না, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। গ্লোমেরুলো লিখছেন তো ওটা? হ্যাঁ, ওইটা পুরোটা একটা। পোস্টাল কজে তো বেশি পাওয়া যায় না, এটা জানা দরকার নেই। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কি ফিচার থাকবে, একটা যদি কিডনি ফেলিওর হয়ে যায় কি ফিচার থাকবে, কিডনি ফেলিওর হয়ে গেছে তাহলে কেমনে বুঝবো আমরা কিডনি ঠিক মতো কাজ করতে পারছে না, কেমনে বুঝবো? কিডনির কাজ হলো প্রস্রাব তৈরি করা, তাহলে প্রস্রাব হবে না, এই একটা ফিচারই থাকবে, অ্যানোরিয়া। আর কোনো ফিচার থাকবে না। হ্যাঁ, এই একটা ফিচারই থাকবে, অ্যানোরিয়া, মানে প্রস্রাব কমে গেছে। প্রস্রাব কমে গেছে দেখে আমরা কি বুঝবো যে কিডনি কাজ করতে পারছে না? কিডনির কাজ হলো প্রস্রাব তৈরি করা, তো প্রস্রাবই হচ্ছে না, তাহলে বুঝবো যে কিডনি ফেলিওর হয়ে গেছে। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার প্রস্রাব কমে যাওয়া, না হয় না, প্রস্রাব একদম কমে যাওয়া, এটা হচ্ছে অ্যানোরিয়া। মানে একটু হয় অথবা হয় না, এরকম, এটা হচ্ছে অ্যানোরিয়া, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ইনভেস্টিগেশন কি দেব, এখানে ফিচার একটাই থাকবে, মানে কথা বন্ধ হয়ে নাকি? হ্যাঁ, প্রস্রাব কম হবে অথবা বন্ধ হয়ে যাবে, একবারে কম হবে অথবা বন্ধ হয়ে যাবে। পরীক্ষা কি লিখবো, লেখেন ইনভেস্টিগেশন। দুইটা পরীক্ষা আমরা বেশি করি, ওয়ার্ডে যেগুলা করি, হ্যাঁ, সিরাম, ক্রিয়েটিনিন। এটা কি পরীক্ষা, কিডনি পরীক্ষা। কিডনির কাজ হলো কি, প্রস্রাব বের করে দিবে। জি, ইনভেস্টিগেশন। তাহলে সিরাম ক্রিয়েটিন হচ্ছে একটা পরীক্ষা, যেটা এটা হচ্ছে ক্রিয়েটিন হচ্ছে একটা বজ্র পদার্থ, এটা এই বজ্র পদার্থটাকে কে বের করে দেয় বডি থেকে? তাহলে এটা যদি কিডনি যদি কাজ না করতে পারে তাহলে এটা কি হয়ে যাবে, বডিতে বেড়ে যাবে না? বুঝতে পারছেন? ক্রিয়েটিন বের করতে না পারলে কি হবে, বডিতে বেড়ে যাবে। তাহলে এই পরীক্ষাটা করলে আমরা বুঝতে পারি যে তার কিডনি ফেলিওর কিনা, একটা পরীক্ষা করলে বুঝতে পারি। আরেকটা করবো, আরেকটা বলছিলাম কি, কিডনির কাজ হচ্ছে ইলেকট্রোলাইট কি করে সাম্য অবস্থায় বজায় রাখে। হ্যাঁ, সাম্য অবস্থায় মানে বেড়ে গেলে কমাই দেয়, কমে গেলে বাড়িয়ে দেয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা ব্যালেন্স বজায় রাখে বডিতে। তাহলে এই ব্যালেন্সটা কি হবে, ঠিক মতো রক্ষা হবে না। তাহলে কি হবে, সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষাটা করলে দেখা যাচ্ছে কোন ইলেকট্রোলাইট বেড়ে গেছে বডিতে, সিরাম ইলেকট্রোলাইট। এখানে হাইপার পটাশিয়ামটা বেশি থাকে, হাইপার ক্যালেমিয়া থাকে।
তাহলে এরপর লেখেন একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি। বুঝতে পারছেন কথা? না বুঝলে কিন্তু বলবেন। না, আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেনও করতে পারি, অথবা আলট্রাসোনোগ্রাম আমরা লিখে দিতে পারি আলট্রাসোনোগ্রাম অফ কিডনি লিখে দিতে পারি। আর হোল অ্যাবডোমেন হলে ভালো, আমরা অন্যান্য অর্গান গুলোও কি দেখে ফেলতে পারবো। তো আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, ডব্লিউ হোল অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন। চিকিৎসা কি দিব দেখেন, এখন হচ্ছে কিডনির চিকিৎসা হচ্ছে, এটা চিকিৎসা হচ্ছে যে কজের কারণে হয়েছে। প্রিরেনাল কজ হলে প্রিরেনাল কজ কারেক্ট করতে হবে, রেনাল কজ হলে রেনাল কজটা ঠিক করতে হবে। যে প্রিরেনাল কজ কি বলছিলাম আমরা? ডায়রিয়া, ভমিটিং। তাহলে ডায়রিয়ার পেশেন্ট কেন আমরা তো ভয় পাই? ডায়রিয়া কেন তো ভয়ের জিনিস? ডায়রিয়ার পেশেন্ট দেখবেন তো আসলে আমরা তখন কি একেবারে প্রস্রাব হয় না, একদম প্রেসার কমে গেছে, সব ফ্লুইড বুঝতে বের হয়ে গেছে, ঠিক মতো ওরসেলাইন খাইনি, অথবা এত বেশি বের হয়ে গেছে যে ওরসেলাইন খেয়েও ঠিক হয় না, তখন এই পেশেন্ট গুলো কি ভর্তি করা লাগে। তার মানে ডায়রিয়া যদি হয়, ডায়রিয়া হলে শরীর থেকে সব পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে কি হবে? কিডনিতে ব্লাড সাপ্লাই কম হবে, ব্লাড সাপ্লাই কম হলে কি হবে? কিডনি সে ফেলিওর হয়ে যাবে। বুঝতে পারছেন মেকানিজমটা কেমনে হচ্ছে ডায়রিয়াতে কিডনি ফেলিওর? তাহলে ডায়রিয়া যদি আসে তাহলে ডায়রিয়া কারেকশন করতে হবে, তার সাথে কি আইবি ফ্লুইড দিতে হবে, কোলারেসাল নিতে হবে। হ্যাঁ, তাহলে যদি ডায়রিয়া হয় ফ্লুইড দিতে হবে, ডায়রিয়ার চিকিৎসা ফ্লুইড দিতে হবে। ওআরএস যদি কাজ না করে তাহলে ফ্লুইড দিতে হবে। যদি ব্লিডিং হয় তাহলে কি করতে হবে? ব্লিডিং কখন হয়? অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মেসিভ হিমোরেজ হয়ে গেছে, স্পট ডেড হয়ে গেছে, ঠিক আছে? কেন হয় অ্যাক্সিডেন্টে স্পট ডেড? কেন হয়? শরীর থেকে সব ফ্লুইড বের হয়ে যায়। হ্যাঁ, রক্ত ভলিউম যে এটা থাকার কথা তখন এটা বের হয়ে যায়। তাহলে অনেক বেশি ব্লিডিং হলে তাহলে কি পেশেন্টকে তার সাথে সাথে কি তার যে রক্তের গ্রুপ ওই রক্ত দিতে হবে, তাহলে কিডনি ফেলিওর হবে না। আরেকটা বলছিলাম ভমিটিং। ভমিটিং হচ্ছে অনেক বেশি বমি, নর্মাল ভমিটিং না। তাহলে নর্মাল অনেক বেশি বমি হলে ফ্লুইড বের হয়ে যাচ্ছে বডি থেকে, তাহলে ওইটাতেও কি আইবি ফ্লুইড দিতে হবে। তাহলে যে কজ ওই কজটা কি করতে হবে। যদি রেনাল কজ হয়, দেখেন রেনাল কজ যেমন কি বললাম, নেফ্রাইটিস, তাহলে কি অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি নেফ্রাইটিসটাই ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে কি এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা হচ্ছে চিকিৎসা, এটা কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। দেখেন এখন যদি কোনো একটা পেশেন্টের সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তার প্রস্রাব হচ্ছে না দেখে আমরা কি ক্লিনিক্যাল ফিচার কি বলছি? একটা ক্লিনিক্যাল ফিচার অ্যানোরিয়া, প্রস্রাব হবে না। তাহলে মানে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে প্রস্রাব হচ্ছে কিনা। প্রস্রাব না হলে বুঝতে হবে যে তার কিডনি ফেলিওর হয়ে গেছে। এখন দেখেন তাহলে আমরা সিরাম ক্রিয়েটিন করলাম, করে দেখলাম যে নরমাল থাকার কথা 1 পর্যন্ত, মনে করেন 1.2 পর্যন্ত নরমাল, কারো পাওয়া গেলে 10 পাওয়া গেল সিরাম ক্রিয়েটিন। তাহলে কি করব? প্রেসার ভালো আছে তাহলে আমরা তাই কি দেব? লেসিক্স দেব, ডায়োটিক্স ইনজেকশন, লেসিক্স, ঠিক আছে? এই লেসিক্সটা দিব, দিয়ে কি করব? লেসিক্স দিলে কি হয়? প্রস্রাব হয়। যেমন ফুসিড, লেসিক্স এগুলো দিলে কি হয়? প্রস্রাব বের হয়। তাহলে এগুলো দেওয়ার পর কাজ না হলে তাহলে আমরা কি করব? ডায়ালাইসিস করব। মনে করেন সিরাম ক্রিয়েটিন কারো যদি 7 বেশি হয়ে যায়, সিরাম ক্রিয়েটিন কত বেশি হয়ে গেলে মানে কিডনি আর কাজ করতে পারছে না, ক্রিয়েটিনের পরিমাণ অনেক বেড়ে গেছে বডিতে, কিডনি কাজ না করতে পারলেই ক্রিয়েটিন কি সাই করে বেড়ে যাবে, 10 থাকবে, 12 থাকবে, হ্যাঁ এরকম বেড়ে যাবে, 7 থাকবে, নরমাল থাকার কথা 1.2। তাহলে এত বেশি বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে যদি, তাহলে আমরা কি বললাম, যদি বেড়ে যায় ক্রিয়েটিন যদি বেড়ে যায় তাহলে প্রথমে আমরা কি করব? ফ্লুইড তো ডায়রিয়া হলে ডায়রিয়া কারেকশন করব। যদি রেনাল কজ হয় তাহলে, যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিব। কিন্তু যদি একটা পেশেন্টের আমরা দেখলাম 7 বেশি পাই সিরাম ক্রিয়েটিন, তাহলে কি করব? কোনো কিছুর ওয়েট না করে আমরা কি করতে হবে? ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিস না করলে কি হবে? বজ্র পদার্থে কি হবে? সে ব্রেনে চলে যাবে, হ্যাঁ, হার্টকে ইনভলভ করবে, হ্যাঁ, তারপর পালমোনারি ইডিমা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। এজন্য তখন আমরা কি করি? এরকম পেশেন্ট পেলে ক্রিয়েটিন লেভেল দেখে আমরা কি করি? ডায়ালাইসিসের জন্য পাঠাই দেই। বুঝতে পারছেন কথা? যদি তাহলে ডায়ালাইসিস কখন করব? 2টা পরীক্ষা বলছি, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেক্ট্রোলাইট, আলট্রাসোনোগ্রাম, 3টা পরীক্ষার কথা বলছি না? তাহলে সিরাম ক্রিয়েটিন করে যদি 7 বেশি পাই, লেভেল যদি 7 বেশি পাই, তাহলে কি ডায়ালাইসিস করতে হবে। তখন কি আর কাজ হচ্ছে না, তখন কি ডায়ালাইসিস মানে হচ্ছে কিডনির কাজ হচ্ছে কি রক্তকে পরিশোধন করা, ফিল্টার করা। তাহলে কিডনি যেহেতু কাজ করতে পারতেছে না, তাহলে এই অবস্থায় তো আর মানুষ টিকে থাকবে না, 1 2 দিনও বাঁচতে পারবে না। তাহলে কি করতে হবে?
কৃত্রিম ভাবে রক্তটাকে পরিশোধিত করতে হবে। ডায়ালিসিস করে আমরা কি করি মেইনলি, কিডনির কাজটা কৃত্রিম ভাবে করি, কিন্তু কিডনি তো যেটা আল্লাহ দিয়েছেন এটা তো কৃত্রিম ভাবে তো ওরকম হয় না, কিন্তু জীবন বাঁচানোর জন্য তখন তাকে কি করতে হয়, ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে হয় 7 এর বেশি চলে গেলে। এই হচ্ছে চিকিৎসা। বুঝা গেছে? তাহলে হ্যাঁ, মেশিনের মাধ্যমে করায়। রক্তটাকে বের করে পুরো রক্তটাকে ফিল্টার করে, কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা, রক্তটাকে বজ্র পদার্থগুলো বের করা, তো এটা কৃত্রিম ভাবে মেশিনের মাধ্যমে করা। না পুরো শরীরে না, এটা হচ্ছে লাইন থাকে আর কি, একদিকে রক্ত দেয় আরেকদিকে ফিল্টার করে, হ্যাঁ রক্ত যায় আবার ফিল্টার হয় এরকম আর কি। তাহলে আপনাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় আসে হচ্ছে ইউটিআই আসে। লেসিসটা হচ্ছে আপনি তার যদি প্রেসার ভালো থাকে তাহলে 2 অ্যাম্পুল দিয়ে দিবেন সাথে সাথে, 2 অ্যাম্পুল 3 অ্যাম্পুল 4 অ্যাম্পুল, অনেক বেশি দেওয়া যদি কিডনি ফেলিওর হয়ে যায়, হ্যাঁ তাহলে আমরা এটা 2 বার দিই দিনে, এটা লেসিসটা দিনে 2 বার দিই, এটাকে বিডি বলি। হ্যাঁ বিডি মানে 2 বার দিই, সকালে দেই আর হচ্ছে বিকালে দেই। এটা যার ক্রিয়েটিন নরমাল না হয়, হ্যাঁ যতদিন পর্যন্ত নরমালি না আসে ততদিন পর্যন্ত লেসিক আমরা চালাতে থাকবো। স্যার একটা প্রশ্ন ছিল, যদি ব্রেনের সাথে একটা পেশেন্ট আসছে মাগুলো কিছু করি এখন হঠাৎ গুরুত্বপূর্ণ বা প্রস্তাব হচ্ছে না, তখন তাকে স্বাভাবিকভাবে মানে কোন না তখন তো ওগুলো তো আর তখন হসপিটালে অ্যাডমিট করতে হবে, সিরাম ক্রিয়েটিন করতে হবে, আর এমন কোনো ওষুধ নাই যেটাতে কি হয়ে যাবে। এরকম পেশেন্ট কিডনি ফেলিওর হয়ে যায় ওইগুলা হসপিটালে অ্যাডমিট করতে হবে। আর তখন যদি আপনি যদি ব্যবস্থা থাকে লেসিক ইনজেকশন দেওয়া, লেসিক দিয়ে দেখতে পারেন ইনজেকশন, ওটা দিলে এটা হাসপাতাল ছাড়া বাইরে আমাদের এরকম ইয়েটা সিস্টেম নেই। এটা হচ্ছে ফ্লুসেমাইড আর কি, লেসিকটা হচ্ছে জেনেরিক ট্রেড নেম আর কি, জেনেরিক নেম হচ্ছে ফ্লুসেমাইড। ফ্লুসেমাইডটা দিলে প্রস্রাব হয়। হাইপারটেনশন ও প্রস্তাব এটা হ্যাঁ হাইপারটেনশনও দেওয়া